হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম, প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেই ক্লাসে তোমাদের ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল বা প্রবাহিত তড়িৎ যে 2 নম্বর ইউনিটের প্রথম চ্যাপ্টার্স, তার উপরে আমরা এমসিকিউ সলিউশন করাবো আজকে। তো আমরা দেখেছি যে এই চ্যাপ্টার্সটা আমরা বিগত ক্লাসগুলো দিয়ে আমরা কমপ্লিট করেছিলাম বা ভিডিও ক্লাস দিয়ে আমরা কমপ্লিট করেছি, কিন্তু এখান থেকে এমসিকিউ গুলো যে প্রশ্ন বিচিত্রার যে এমসিকিউ, এই এমসিকিউ গুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে সলিউশন করানো হয়নি। তাই আজকে থেকে আমরা শুরু করলাম এমসিকিউ সলিউশন। তাই তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে প্রত্যেকটা এমসিকিউ কে করবে এবং আমি সেইগুলোর সূত্র বা বেসিসটা বসিয়ে দেবো বা বেসিকটা আমি ক্লিয়ার করে দেবো, তোমরা ক্যালকুলেশন গুলো করে নেবে। এবং যদি তোমরা কেউ এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো, তাহলে তোমরা এমআর ফিজিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে। চলো খাতা খুলো এবং আমরা শুরু করি একদিক থেকে সলিউশন গুলো। তাহলে প্রবাহী তড়িৎ এই একটা ভাইটাল চ্যাপ্টার্স, এবং এই চ্যাপ্টার্স থেকে টোটাল আমরা এই ইউনিট থেকে টোটাল 8 নাম্বার ভ্যারি করে, অর্থাৎ এই ইউনিটটা থেকে আমরা 8 নাম্বার পাই, দুটো চ্যাপ্টার্স মিলিয়ে 8 নাম্বার পাই। তবে এই যে প্রথম চ্যাপ্টার্স, এই চ্যাপ্টার্স থেকে কিন্তু 5 থেকে 6 নাম্বার ভ্যারি করে। অধিকাংশ সময় এখান থেকে 5 নাম্বার দেই আর 3 নাম্বার কারশফস ল থেকে দিয়ে দেই। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম মার্কসটা কিভাবে অর্জন করব, তার জন্য অবশ্যই আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে করাবো, এবং তোমরা ভিডিও ক্লাসগুলো আশা করি দেখেছো, তাহলে কোনো অসুবিধা হবে না। চলো আমরা প্রথম কোয়েশ্চেন থেকে শুরু করি আজকে। দেখো, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। তোমাদের আমি প্রশ্ন বিচিত্রার যে কোয়েশ্চেনগুলো সলিউশন করাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন বিচিত্রা বইটার যে সেটগুলো দেওয়া আছে, 1 2 3 4 করে প্রায় 18খানা সেট দেওয়া আছে। তারপরে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক কোয়েশ্চেন দেওয়া আছে, এবং ওই চ্যাপ্টার ভিত্তিক কোয়েশ্চেনগুলো আমি তোমাদের একদিক থেকে আমি সলিউশন করাচ্ছি। প্রথম থেকে শুরু করে প্রায় ইলেকট্রিক কারেন্টস অ্যান্ড ওহমস ল, এই চ্যাপ্টারে প্রায় 115খানা কোয়েশ্চেন আছে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদেরকে ধরে ধরে সলিউশন করাবো, এবং তোমরা এই পুরো কোয়েশ্চেন যদি ধরে রাখতে পারো বোঝার সাথে, তাহলে তোমরা দেখবে পরীক্ষায় নো ডাউটলি ভাবে তোমরা ভালো অ্যান্সার করে আসবে, এইটুকু আমার নিশ্চিত। তাহলে চলো ফার্স্ট কোয়েশ্চেন, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেন্সে ওরা দিচ্ছে যে একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.5 ইন্টু 10⁻⁻⁷ মিটার স্কোয়ার, এবং এর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহিতে ইলেকট্রনের তাড়ন বা বিচলন বেগ কত হবে। তবে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করব, ফিজিক্সের অঙ্ক করতে গিয়ে আমরা সবসময়ের জন্য আগে কি ডাটাগুলো দিচ্ছে সেই ডাটাগুলো আমরা কালেকশন করব। ডাটাগুলোকে আমরা কালেকশন করে যখন ডাটাগুলো আমরা বসিয়ে দেব, ওই বেসিসে কোনো সূত্র আছে কিনা অ্যাপ্লাই করলে অঙ্ক কিন্তু হয়ে যাবে। আমরা একটা জিনিস সবসময় ভালো করে খেয়াল করব ফিজিক্সের ম্যাথস করতে গিয়ে, সেটা হচ্ছে কি, যে কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন পড়ে আগে ডাটাগুলোকে কালেকশন করব। ডাটা কালেকশন করার পর ওই ডাটা বেসিস যদি কোনো সূত্র থাকে সেটাকে আমরা পুট করে দেবো, অ্যান্সার চলে আসবে। দেখো আমাদের কি কি ডাটা দিচ্ছে। ওরা বলছে ফিজিক্সের কোয়েশ্চেন ভারী নয়, কোয়েশ্চেনটাকে পড়ো, কোয়েশ্চেনটাকে বোঝো, তুমি দেখবে কোয়েশ্চেন ইজিলি হয়ে যাচ্ছে। ওরা বলছে একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোয়েশ্চেন নাম্বার 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিন্স হচ্ছে এ এর মান 2.5 ইন্টু 10⁻⁻⁷, 2.5 ইন্টু 10⁻⁻⁷, এটা বলে দিয়েছে ওরা মিটার স্কোয়ার। তারপরে বলছে ওর মধ্য দিয়ে 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তারপরে বলছে ইলেকট্রনের তাড়ন বেগ ভিডি এর মান বের করতে চেয়েছে। ভিডি বিচলন বেগ বা তাড়ন বেগটা ওরা বের করতে বলেছে। ধরা যাক পরিবাহিতে ইলেকট্রনের ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্ব বলতে নাম্বার অফ পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, সেটা ওরা দিয়ে দিয়েছে। যেহেতু একক দেখে আমরা চিনতে পারছি, 9 ইন্টু 10⁻28 পার মিটার কিউব। তার এতটি ইলেকট্রন আছে প্রতি মিটারে কিউবে, প্রতি ঘন মিটারে, এটাকে এন এর মান বলা হয়। ওরা বলছে বিচলন বেগের মান কত হবে। তাহলে তুমি দেখো, এটা নিয়ে আমাদের একটা সূত্র আছে, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি বলতো, যে ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ। যদি মান বসাও তাহলে তুমি দেখতে পাচ্ছ আয়ের মান হচ্ছে 1.8 ইন্টু আয়ের মান হচ্ছে 1.8, এন এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻28 ইন্টু ই এর মান হচ্ছে কত, 1.6 ইন্টু 10⁻⁻19
ইন্টু তুমি মানটাকে বসাবে, ক্ষেত্রফলের মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻7। এটাকে তোমরা কাটাকাটি করবে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে যে অ্যান্সারটা তোমাদের দাঁড়াবে সেটা হচ্ছে 5 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড দাঁড়াবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। দেখো আমরা একটা কথা বারবার বলবো যে তুমি যখন কোয়েশ্চেন সলিউশন করবে, ওই কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি যেটা কাজ করবে সেটা হচ্ছে কি, আগে ডাটাটাকে কালেকশন করো, আগে কোয়েশ্চেন থেকে তুমি ডাটাটাকে তুলে নাও, কি কি তোমাকে তথ্য দিচ্ছে এবং ওই তথ্য বেসিস তুমি কোন সূত্র পড়েছো সেই সূত্রটাকে পুট করে দাও, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ফিজিক্সের কোয়েশ্চেন খুব একটা ভাইটাল থাকে না, জাস্ট তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অনুরূপ কোয়েশ্চেনটা সেমই আছে, বলছে 1 mm² প্রস্থচ্ছেদের একটি তামার তার 0.21 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বহন করছে, তারে মুক্ত ইলেকট্রনের তাড়ন বেগ হবে কত, বের করো। দেওয়া আছে তামার মুক্ত ইলেকট্রনের ঘনত্ব মানে এন এর মান দেওয়া হয়েছে, ইলেকট্রনের আধানের মান দেওয়া হয়েছে। সেম কোয়েশ্চেন দিয়েছে, তোমরা এই প্রসেসে সূত্র বসাবে। শুধুমাত্র ওখানে বলেছে দেখো 1 mm² প্রস্থচ্ছেদ, তার মানে এখানে ক্ষেত্রফলের মানটা বলেছে তোমাকে কত বলো তো, 1 mm²। তাহলে মিলিমিটার স্কোয়ারকে তোমাকে মিটার স্কোয়ার করতে হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, একটা মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করো, তোমাকে এখানে মিলিমিটার স্কোয়ার আছে, তাহলে একটা মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে তোমাকে কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 মিলিমিটার আছে, মানে আছে না, মিলিমিটার স্কোয়ার আছে, তার মানে 10⁻³ তার স্কোয়ার করলে কত হবে, 1 ইন্টু 10⁻6 হয়ে যাবে। তাহলে এত মিটার স্কোয়ার আসবে, বুঝতে পেরেছো? তাহলে এত মিটার স্কোয়ার আসবে, কারণ মিলিমিটার দুটো আছে, মিলিমিটার স্কোয়ার যেহেতু কোয়েশ্চেনে বলা আছে, তার মানে মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করলে 10⁻6 দিয়ে গুণ করতে হয় বা 10⁶ দিয়ে ভাগ করতে হয়। একটা মান পেয়ে গেলে নেক্সট দেখো, ওরা কিন্তু এর মান এখান থেকে আই এর মান দিয়েছে, আই এর মানটা ওরা দিয়েছে যেটা, সেটা হচ্ছে 0.21 অ্যাম্পিয়ার, 0.21 অ্যাম্পিয়ার। তারপরে তোমাকে দিয়েছে দেখো মুক্ত ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব, সেটা এন এর মান কিন্তু ওরা দিয়ে দিয়েছে, কত দিয়েছে, 8.4 ইন্টু 10⁻28 এটা দিয়েছে, ঠিক আছে। তারপরে ওরা বলেছে ই এর মান 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে ই এর মান 1.6 ইন্টু 10⁻⁻19, তোমাকে ভিডির মান জানতে চেয়েছে। সেম সূত্র, এই সূত্রে তোমরা বসাবে, অ্যান্সারটা ক্যালকুলেশন করবে, যেটা দিবে সেটাই উত্তর হবে। তাহলে তোমরা কি আমি জাস্ট একটু একটু করে হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা নিজে করে নিও অন্তত পক্ষে, তাহলে তোমরা দেখবে যে পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, অনুরূপে আরেকটা কোশ্চেন দিয়েছে, দেখো ওই সেম কোশ্চেন, ওরা বলছে 2.0 ইন্টু 10⁻³ সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, পরিবাহিত ইলেকট্রনগুলির গড় বিচলন বেগ কত হবে, সবকিছু দিয়েছে। অনুরূপের 3 নম্বর কোশ্চেনটা সেম, ওরা দেখো অনুরূপের 3 দাগের কোশ্চেনটাতে বলেছে কি, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ওরা দিয়ে দিয়েছে দেখো, যে 2 ইন্টু 10⁻³ তাহলে 2 ইন্টু 10⁻³ সেমি স্কোয়ার, তাহলে সেমি স্কোয়ারকে মিটার স্কোয়ার করলে 10⁻³ ইন্টু 10⁻4 করতে হয়, যেহেতু সেমি স্কোয়ারকে তুমি মিটার স্কোয়ার করবে, তাহলে এটা হয়ে গেল কি বলতো, মিটার স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো 2 ইন্টু 10⁻7 মিটার স্কোয়ার দাঁড়ালো, এটা ক্ষেত্রফলের মান। অনুরূপে 3 দাগের কোশ্চেনটা, তারপরে তোমাকে দিয়েছে দেখো প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, আই ইকুয়ালস টু হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এন এর মান ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে 9 ইন্টু 10⁻28 পার মিটার কিউব, এবং ইলেকট্রনের মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। যেহেতু অনুরূপ কোয়েশ্চেন, তার মানে কি সেম সূত্রের উপর দিয়ে অঙ্ক হবে, তাহলে সূত্রটা হচ্ছে এটা, তোমাকে বিচলন বেগটা জানতে চেয়েছে, তুমি এখানে বসালেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা এভাবে করে নেবে। নেক্সট দেখো 2 দাগের কোশ্চেনে আমি আসি, দেখো তাহলে একের কোশ্চেন ছিল একটা, অনুরূপ ছিল 3টে, তাহলে 3টে কোশ্চেন তোমরা পারছো আশা করি। দেখো কোশ্চেন নাম্বার 1টা 2022 সালে দিয়েছে, বাকি কোশ্চেনটিও ভালো। 2 দাগের কোশ্চেনটা দেখো, বলছে একটি 0.1 মিটার দৈর্ঘ্যের পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, যদি ইলেকট্রনের সচলতা 5.6 ইন্টু 10⁻6 হয়, তাহলে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ কত হবে। দেখো 2 দাগের কোশ্চেনের আগে আমরা ডাটাটা কালেকশন করি। ডাটাটা বলছে লেন্থ এল ইকুয়ালস টু হচ্ছে 0.1 মিটার, এতটা লেন্থ বলেছে, এবং বিভব প্রভেদ প্রয়োগ করেছে 5 ভোল্ট। ইলেকট্রনের সচলতা বলতে আমরা মিউকে বুঝি, মিউ এর মান দিয়েছে ওরা দেখো 5.6 ইন্টু 10⁻6, 5.6 ইন্টু 10⁻6 এটা দিয়েছে।
দিয়ে ওরা যেটা অ্যান্সার জানতে চেয়েছে সেটা হচ্ছে, তুমি দেখো ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগটা কত হবে। তাহলে ভিডি ইকুয়ালস টু জিজ্ঞাসিত, এই নিয়ে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি বলতো, যে ইলেকট্রনের সচলতা মিউ ইকুয়ালস টু ভিডি ডিভাইডেড বাই কত বলতো, ই। এটা আমরা সূত্র জানি। তো ও ভিডির মান জানতে চাইছে, তাহলে এখান থেকে ভিডি সমান কত আসবে বলো, মিউ ইন্টু ই আসবে। কিন্তু স্যার মিউ এর মান তো আমি জানি, এটা তো আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু ই এর মান তো জানি না। তাহলে আমরা একটা সূত্র জানি যে ভি ইকুয়ালস টু ই এল। তাহলে ই সমান কত বলো, ভি বাই এল। এটা আমরা সূত্র জানি ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে। তাহলে এখানে মিউ থাকলো, ই এর জায়গায় কত লিখবো বলো তো, ভি বাই এল। মানটাকে শুধু পুট করে দাও। তাহলে মিউ এর মান কত, 5.6 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই এল এর মান হচ্ছে তোমার ক্ষেত্রে কত, 0.1। এটাকে ক্যালকুলেশন করবে তোমরা, যেটা উত্তর আসে সেটাই তোমাদের উত্তর হবে। তবে আশা করছি ওদের যেটা উত্তর দেওয়া আছে সেটা হলো তোমাদের 2.8 ইন্টু 10⁻⁻4। তাহলে 2.8 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। দেখো আমি কিন্তু ক্যালকুলেশনটা তোমাদের হাতে ছাড়ছি, আমি ফ্রেমটা বসিয়ে দিচ্ছি, সূত্রে কোন সূত্র ইউজ হবে এবং কোন ডাটা কিভাবে বসবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা ক্যালকুলেশনটা নিজের হাতে করে নিও, ঠিক আছে। আমি ক্যালকুলেশনটা কিন্তু ওদের উত্তর দেওয়া হয়েছে এটা 2.8 ইন্টু, তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, তোমাদের যেটা উত্তর আসে সেটাই উত্তর হবে, নিশ্চিত সেটাই উত্তর হবে। তারপরে দেখো 3 দাগের কোশ্চেন বলেছে, দুটি পরিবাহী, ভালো করে বুঝে নাও, তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রোধাঙ্কের প্রতিটির অনুপাত হচ্ছে 1:3। অপেক্ষাকৃত সরু তারটির রোধ হচ্ছে প্রত্যেকটার অনুপাত হচ্ছে 1:3। সরু তারটার রোধ হচ্ছে কত বলতো, 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে। দুটি পরিবাহী তার আছে, তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের অনুপাত হচ্ছে 1:3, বুঝে গেছে। তাহলে দেখো তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের মধ্যে কোন সম্পর্ক আছে বলো। আমি যদি ধরে নিই কোশ্চেন নাম্বার হচ্ছে 3, কোশ্চেন নাম্বার হচ্ছে 3, দেখো 3 দাগের কোশ্চেনে তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর এবং রোধাঙ্ক রো এর মধ্যে কি সম্পর্ক আছে। আমরা জানি কি বলতো, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। সমানই আমি লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি রো ইন্টু এল বাই ব্যাসার্ধতে কনভার্ট করতে হবে, মানে পাই ইন্টু আর স্কোয়ার সমানই কত বলতো, আর। এখান থেকে তুমি দেখো পাইটা হলো কনস্ট্যান্ট, তাকে তুমি তুলে নাও। ওরা বলছে যে দুটো তার আছে, দুটো তারের ক্ষেত্রে ব্যাসার্ধ এবং রোধ, মানে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:3, মানে R1 R2। দুটো তার আছে, মনে করো একটার ব্যাসার্ধ R1 আর একটার ব্যাসার্ধ তুমি R2 মনে করো, তাহলে R1 বাই R2 তার অনুপাতটা হচ্ছে কত, 1/3। একই রকম ভাবে দুটোর দৈর্ঘ্য L1 বাই L2 সেটাও বলছে 1/3। তাদের রোধাঙ্কের অনুপাত ρ1 বাই ρ2 সেটাও বলছে 1/3। মানে প্রত্যেকটার কোশ্চেনে বলেছে তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:3 এবং সরু তারটার রোধ হচ্ছে 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে। তাহলে দেখো এখান থেকে পাইটা তো কনস্ট্যান্ট, দুটোর ক্ষেত্রে সেম, সেটা তো কেটে যাবে, সেটাকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো আমার ক্ষেত্রে কত, দেখো তো আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই আর স্কোয়ার। তাহলে R1 সমান ρ1 L1 R1 ধরে নাও। তাহলে একবার আমি স্টেপ জাম্প করে নিচ্ছি, দেখো তাহলে R2 সমান তাহলে কত বলো তো, ρ2, তাহলে কত হচ্ছে L2 ডিভাইডেড বাই তাহলে R2 তার স্কোয়ার। তাহলে দেখো অতএব R1 বাই R2 সমান, তুমি দেখো বা R2 বাই R1 বের করে নাও, তাহলে একটু তোমাদের ফ্যাসিলিটিটা ভালো আসবে। তাহলে দেখো R2 বাই R1 সমান, R2 মানে কি এটা উপরে থাকবে। তাহলে দেখো তুমি, আমি একবারে করছি দেখো, তাহলে বা একটু তোমাদের জন্য একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো ρ2 L2 ρ2 L2 বাই R2 তার স্কোয়ার ডিভাইডেড বাই ρ1 L1 বাই তাহলে কত বলতো, R1 তার স্কোয়ার। তাহলে উল্টে যাবে দেখো ক্যালকুলেশনটা, তাহলে কত হচ্ছে ρ2 L2 বাই ρ1 L1 ইন্টু R1 বাই R2 তার হোল স্কোয়ার। এটাকে দেখো আমি সাইডে মানটাকে বসাচ্ছি, জাস্ট দেখো ρ2 বাই ρ1 এর মান কত, তাহলে 3/1, তাহলে 3/1 L2 বাই L1 এর মান কত বলতো, 3/1, R1 বাই R2 এর মান কত, 1/3 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 1/9। তাহলে দেখো 3 আর 3 কেটে গেল, তাহলে আসছে কত বলতো, আমাদের আসছে কত, 1/1 মানে 1 আসছে দাঁড়াচ্ছে।
তাহলে R2/R1 সমান 1। তাহলে R2 সমান কত? অনেককে R1। তাহলে R1 মানে কি? সরু তারটা, তার রোধ তো 10 ওহম বলেছে। তাহলে R2-র মানও আমরা কত পেলাম বলো তো? R2-র মানও আমরা কত পেলাম বলো তো? 10 ওহম পেলাম। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেন। কিচ্ছু নেই কোয়েশ্চেনটা। তাহলে তোমরা এইটুকুকে স্কিপ করে নাও একটু, তারপর আমি নেক্সট কোয়েশ্চেনের দিকে তোমাদের এগিয়ে যাচ্ছি ধীরে। দেখো তাহলে তোমাদের এই যে নেক্সট যে আমি 4 দাগের কোশ্চেন বা অনুরূপে কিন্তু সেম কোশ্চেনটা আছে। দেখো অনুরূপ মানে হচ্ছে সেম কোশ্চেন, তোমরা কিন্তু সেটা পারবে নিশ্চিতভাবে। দেখো অনুরূপের কোশ্চেনটা ওরা কি বলছে? ওরা বলছে যে দুটি তারের প্রত্যেকটি দৈর্ঘ্য, ব্যাস, আপেক্ষিক রোধ সবগুলির অনুপাত 1:3। আপেক্ষিক রোধ মানে হচ্ছে রোধাঙ্ক, আপেক্ষিক রোধ মানে রোধাঙ্কের কথা বলছে। এবং তুমি একটা জিনিস দেখো, দৈর্ঘ্যের অনুপাত 1:3 আর ব্যাসের অনুপাত। দেখো একটা জিনিস মাথায় রাখো, এর আগে তোমাকে ব্যাসার্ধের অনুপাত দিয়েছিল। তাহলে আমরা জানি ব্যাস যে হারে, ধরে নাও যে এটা একটা ছোট বৃত্ত, এর ক্ষেত্রে ব্যাস যতটুকু হবে, ব্যাসার্ধ যতটুকু হবে, এর ক্ষেত্রে ব্যাসটা বড় হচ্ছে, তার মানে ব্যাসার্ধের মানটাও কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে একটা জিনিস জেনে রাখবে, যদি তোমার ব্যাস 1:3 হারে বাড়ে, তাহলে ব্যাসার্ধের অনুপাত 1:3 হারে বাড়বে। ব্যাস যদি 1:3 হারে কমে, তাহলে ব্যাসার্ধের অনুপাত 1:3 হারে কমবে। তার মানে ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সর্বদাই সেম থাকে। ব্যাসের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত সর্বদাই সেম থাকে। ব্যাসটা যে অনুপাতে বাড়বে, ব্যাসার্ধটা সেই অনুপাতে বাড়বে। ব্যাসটা যে অনুপাতে কমে, ব্যাসার্ধটা সেই অনুপাতে কমে। বৃত্তটা সেই অনুপাতে ছোট হয়, বৃত্তটা সেই অনুপাতে বড় হয়। তাহলে আমরা এক্ষেত্রে ওরা ব্যাসার্ধের অনুপাত যা বলবে, মানে আমরা তো ক্ষেত্রফলকে পায়ের স্কোয়ারে কনভার্ট করবো, সেক্ষেত্রে 1:3 লিখবো। তুমি এর আগে দেখো সরু তারটা রোধ ছিল 10 ওহম, তাই অ্যান্সার এসছে 10। এই ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা অনুপাত সেম, ওরা বলে দিয়েছে প্রাথমিক বা সরু তারটা রোধ হচ্ছে 20 ওহম, তাই অ্যান্সারও হচ্ছে কিন্তু 20 ওহম। তাহলে তোমরা এই অঙ্কটা সেম প্রসেস অবলম্বন করবে, দেখবে যে তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিশ্চিতভাবে। তারপরে তোমরা দেখো তারপরে কোশ্চেনটা দেখে নাও, 4 দাগের কোশ্চেন, খুব দারুণ কোশ্চেন। দেখো, একটি তারের দৈর্ঘ্যকে 1% বাড়ানো হলো কিন্তু আয়তন স্থির রাখা হলো, তবে রোধাঙ্ক 1% বাড়বে, রোধ 2% বাড়বে, রোধাঙ্ক 1% কমে যাবে, রোধ 2% কমবে। দেখো তারের দৈর্ঘ্য যদি বাড়ায় তাহলে রোধ বাড়ে, কারণ আমরা জানি রোধাঙ্ক অপরিবর্তিত থাকে। রোধাঙ্ক হচ্ছে উপাদান চেঞ্জ হলে। আমরা একটা সূত্র জানি, দেখো 4 দাগের কোশ্চেনে আমরা জানি সূত্র হচ্ছে R=ρ×L/A। আমরা একটা সূত্র জানি। এই যে রোধাঙ্ক, এই যে কোয়েশ্চেনটা দেখো, এই যে রোধাঙ্ক জিনিসটা কি? রোধাঙ্ক হচ্ছে একটা কনস্ট্যান্ট। যদি উপাদানটা চেঞ্জ হয়, দেখা গেল একটা তামার তার আছে, তার জন্য রোধাঙ্কের মান যা হবে, অ্যালুমিনিয়ামের তারের জন্য রোধাঙ্কের মান চেঞ্জ হবে। উপাদান যদি চেঞ্জ হয় তাহলে রোধাঙ্কের মান চেঞ্জ হবে, কিন্তু উপাদান যদি ফিক্সড থাকে, সেটাকে লম্বাই টেনে বাড়ালে রোধাঙ্কের মান চেঞ্জ হয় না। রোধাঙ্ক তখনই চেঞ্জ হবে, এটা জেনে রাখবে, উপাদান চেঞ্জ করলে, তারটাকে চেঞ্জ করলে। কিন্তু এখানে তারটা সেটাই আছে, শুধুমাত্র দৈর্ঘ্য বাড়িয়েছে। দৈর্ঘ্যের সাথে আর এর সম্পর্ক হয়, কারণ আমরা জানি R∝L, আমরা জানি R∝1/A। তার মানে কি ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক আছে, দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক আছে। তার মানে এখানে অপশনটা হবে L কে 1% বাড়িয়েছে, তাহলে রোধ বৃদ্ধি পাবে, রোধাঙ্কের কোনো অপশন আসবে না। তাহলে রোধের অপশনগুলো হবে যে কোনো একটা। তাহলে রোধ কত বাড়ছে, যেহেতু ওরা দৈর্ঘ্যকে বাড়িয়েছে, তার মানে রোধ বাড়বে। রোধ কি হবে? বাড়বে, কিছু একটা বাড়বে। তাহলে আমরা দেখবো কতটা বাড়ছে। দেখো আমরা ধরে নিচ্ছি প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে A1, প্রাথমিক রোধ হচ্ছে কত বলতো? R1। কোশ্চেনে ওরা 4 নাম্বার বলেছে দৈর্ঘ্যকে 1% বাড়ানো হলো, আয়তনকে স্থির রেখেছে। আমরা এটা জানি যে দৈর্ঘ্য বাড়লে প্রস্থচ্ছেদ কমবে, দৈর্ঘ্য বাড়লে প্রস্থচ্ছেদ কমবে, কিন্তু মোট আয়তন সর্বদা অপরিবর্তিত থাকে। তাহলে এখান থেকে আমরা দেখে নিচ্ছি, এই নিয়ে আমাদের একটা শর্ট ট্রিক্সের সূত্র আছে, তুমি দেখে নাও যে R2/R1 = L2/L1 ইন্টু A1/A2। এটা আমাদের শর্ট ট্রিক্সের সূত্র আছে, যে দৈর্ঘ্যের সাথে, অর্থাৎ বলছে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বাড়ায় বা প্রস্থচ্ছেদ কমায়, তাহলে এই নিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের সাথে রোধের সম্পর্কতে এটা একটা শর্ট ট্রিক্সের সূত্র আছে, আমরা ইউজ করতে পারি, ডিটেলেও করতে পারি। তাহলে তুমি দেখো এবার এখান থেকে আমরা কি করব। দেখো প্রাথমিক পর্যায়ে ওদের দৈর্ঘ্য এত, তাহলে তুমি পরবর্তী দৈর্ঘ্য বাড়িয়েছো। দেখো প্রাথমিক আয়তন তাহলে কত হচ্ছে? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, মানে A1L1। তাহলে অন্তিম আয়তন কত হচ্ছে? তাহলে A2L2, এটা তো সর্বদা সেম হবে। তাহলে A2 সমান কত বলো? তাহলে A2 সমান হচ্ছে
বা তোমাকে একটু আর আমি ডিটেলে আমি করে দিচ্ছি। দেখো যে প্রাথমিক দৈর্ঘ্য সেটা হচ্ছে কত বলতো, L1। ক্ষেত্রফলটা তাহলে কত বলতো, ক্ষেত্রফলটা হচ্ছে A1। তাহলে আয়তনটা কত বলো, আয়তনটা হচ্ছে A1L1। তারপরে ওরা কোশ্চেনে বলছে যে তারপরে দৈর্ঘ্যটাকে 1% বাড়িয়েছি, তাহলে অন্তিম দৈর্ঘ্য কত, L2 সমান হচ্ছে আগের দৈর্ঘ্যের সাথে 1% বাড়িয়েছে, মানে L1 ইন্টু 1/100। তাহলে 100 L1 প্লাস L1 মানে 101 L1 ডিভাইডেড বাই 100, 2 ঘর দশমিক সরিয়ে দাও, তাহলে 1.01 এত L1। এবার তুমি এখান থেকে দেখো, তাহলে আমরা জানি তুমি দৈর্ঘ্য বাড়াও প্রস্থচ্ছেদ কমুক যেটাই করো না কেন আয়তন কিন্তু ফিক্সড থাকে। তাহলে আগের আয়তনের সাথে পরের আয়তন কি সেম, তাহলে A1L1 সমান হচ্ছে A2L2। তাহলে A2 সমান কত বলো, A1L1 ডিভাইডেড বাই তাহলে কত বলো তো, A2 সমান তাহলে কত হচ্ছে বলো তো, A1L1 ডিভাইডেড বাই তাহলে কত বলো তো L2। মান বসাও, A1 থাকলো, L1 এর মান L1ই থাকলো, ঠিক আছে। L2 এর মানটা কত বলো, 1.01 L1, 1.01 L1, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের ক্ষেত্রে কত বলো তো, A1 বাই 1.01। দেখো মানটাকে এখানে বসিয়ে দাও, তাহলে R2 ডিভাইডেড বাই R1 সমানই তাহলে কত, L2 এর মান তুমি কত পেয়েছো বাবু, তাহলে 1.01 ইন্টু L1 বাই L1 ইন্টু A1 বাই A2 এর মান কত, তাহলে নিচে A1 থাকবে আর উপরে তো A1 আছে, সরি, তাহলে A1 থাকলো আর উপরে এটা কি হবে বলতো, ঘুরে যাবে। তাহলে 1.01 এটা থাকবে, A1 কেটে গেল, L1 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি 1.01 ইন্টু 1.01 এটা আমাদের টিকলো। তাহলে R2 বাই R1 সমান, ওরা কিন্তু অপশানে আমাকে জানতে চেয়েছে, দেখো ওরা বলছে রোধ কত পার্সেন্ট, মানে শতকরা কত পার্সেন্ট বাড়বে। তাহলে শতকরা বৃদ্ধির সূত্র কি, তাহলে আমি যদি এটাকে করি একটু, তাহলে তোমরা দেখো 1.01 এবং যদি আমি এটাকে একটু ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিই যে কত আসবে। তোমরা দেখো আমি কিন্তু একটু ক্যালকুলেটর ইউজ করে করছি, কারণ সময়টাকে বাঁচানোর জন্য তোমরা একটু হাতে করে নিও। তাহলে 1.01 ইন্টু 1.01, তাহলে তাকে আমরা গুণ করলে পাচ্ছি 1.0201 এটা পেলাম R2 বাই R1। তাহলে যেহেতু আমাকে শতকরা বের করতে হবে, তাহলে R2 বাই R1 মাইনাস 1 করো বোথ সাইড, তাহলে 1.0201 মাইনাস 1 করলে আমরা পাবো কত, 0.02, এটা পাবো, 201টা লিখলাম না। এবার এখান থেকে তুমি লসাগু করলে এরকম পাবে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু বোথ সাইড 100 দিয়ে গুণ করে দাও, তাহলে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100, তাহলে শতকরা হয়ে যাবে। তাহলে 0.02 ইন্টু 100 সমানই হচ্ছে তাহলে কত বলো তো, 2%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ভালো কোশ্চেন। আমরা জানি যে ওরা বলেছে দৈর্ঘ্যকে যখন তুমি বৃদ্ধি করলে তখন বলছে রোধের শতকরা কত বৃদ্ধি হবে। রোধের শতকরা বৃদ্ধির সূত্র হলো মোট বৃদ্ধি, মানে R2 মাইনাস R1 বাই আগের R1 ইন্টু 100, সেটাই আমরা প্রসেসটাকে অবলম্বন করলাম। এই কোশ্চেনটা আমি যখন মানে ভিডিও ক্লাস দিয়ে আসছিলাম তখন আমার অ্যাভেলেবেল ক্লাসের মধ্যে আমি এটাকে কিন্তু বুঝাতাম। বা একটা জিনিস তোমরা জেনে রাখো যে রোধের যে ইকুয়েশন R ইজ ইকুয়াল টু রো ইন্টু L বাই A, এই ইকুয়েশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন। এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন থাকার চান্স থাকে। তোমরা এই জায়গাটাকে একটু না হলেও ভালো কনসিডারেশন দেখবে কিন্তু, কারণ এই জায়গাটা থেকে কোশ্চেন থাকবেই। এবং এই শর্ট ট্রিক্স রুলসটা আমরা মাথায় রাখবো। জেনে রাখবে যে পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল কমবে, প্রস্থচ্ছেদটা কমে আসবে, আর যদি দৈর্ঘ্যটাকে ছোট করে তাহলে প্রস্থচ্ছেদ বাড়বে, কিন্তু মোট আয়তন সর্বদা কি থাকবে, ধ্রুবক থাকবে। ওরা বলুক আর নাই বলুক, আগের আয়তন পরের আয়তন সেম থাকবে সবসময়। আগের আয়তন আর পরের আয়তন সেম করে সেখান থেকে A2 মান কালেকশন করব, A2 মান কালেকশন করে এই সূত্রে এসে বসিয়ে দিব, ক্যালকুলেশন করব। এখানে আমরাকে অপশানে শতকরা বৃদ্ধি চেয়েছে বলে আমি শতকরায় বের করলাম। যদি শতকরা বৃদ্ধি না চাইতো, আগের একটা রোধ দিয়ে দিত, তাহলে পরবর্তী রোধ কত হবে, তাহলে শুধুমাত্র বের করতাম R2 ইকুয়ালস টু এত ইন্টু R1 করতাম, তাহলে আগের রোধের সাথে গুণ করে দিতাম, এতটা পেয়ে যেতাম। তাহলে আমরা এইভাবে কোশ্চেন গুলোকে সলিউশন করব। তোমরা
খুব ঠান্ডা মাথায় কোশ্চেন গুলো বুঝে নেবে। দেখো নেক্সট, দেখো 5 দাগের কোশ্চেনটা একেবারে বইয়ের এমসিকিউ এর কোশ্চেন। তোমরা যদি বইটা খুলে এই কোশ্চেনটা দেখতে পাবে বা করে দেওয়া আছে কোশ্চেনটা। দেখো ওরা বলেছে দুটি তারের রোধ যথাক্রমে R1 ও R2 এবং রোধের তাপীয় গুণাঙ্কের মান হচ্ছে α1 ও α2। এদেরকে শ্রেণীতে লাগানো হলো, কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্কের মান কত হবে? এটা তোমাদের বইয়ের এমসিকিউ এর কোশ্চেন। কোশ্চেনটা ভালো, কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্কের মান কত হবে। তাহলে 5 দাগের কোশ্চেনটা দেখো। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি দেখো তো, যে আমরা একটা সূত্র পড়ে এসেছি, সেটা হচ্ছে আর টি ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা ইন্টু টি। এটা আমরা পড়ে এসেছি কিন্তু দেখো ওরা বলতে চেয়েছে দুটি তারের রোধ যথাক্রমে R1 এবং R2, তাদের তাপীয় গুণাঙ্কের মান α1 এবং α2 বলেছে এবং শ্রেণীতে লাগিয়েছি। তো যখন রোধের মান R1 ইকুয়ালস টু, তুমি দেখো যে যদি আমরা দেখে নিই এটাকে, যে R1 ইকুয়ালস টু হচ্ছে R0 1 প্লাস, বা তুমি যদি এটাকে মনে করো যে তাদেরকে সিরিজে লাগিয়েছে, তাই না? কোশ্চেনটা তো ওটাই বলেছে যে দুটি তারের রোধ যথাক্রমে R1 ও R2, হ্যাঁ, এবং রোধের তাপীয় গুণাঙ্কের মান যথাক্রমে α1 ও α2, এদেরকে শ্রেণীতে লাগানো হলো, কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্কের মান কত। ঠিক আছে, আমি এটাকে RT ধরে নিলাম। তাহলে R1 1 প্লাস α1 ইন্টু টি, এটা বলেছে। একই রকম ভাবে RT ড্যাশ করে দিচ্ছি ইকুয়ালস টু, তখন রোধটা হচ্ছে R2, তাহলে 1 প্লাস কত বলো তো, α2 ইন্টু টি। তাহলে সিরিজে যদি লাগাই তাহলে এই দুটো সিরিজে যোগ হয়ে যাবে। তাহলে আমি নতুন একটা ধরে নিলাম যে RT ডবল ড্যাশ সিরিজ করে, তাহলে এটাকে যোগ করে দাও। তাহলে R1 একবারে গুণ করে দিচ্ছি, প্লাস R1 ইন্টু α1 ইন্টু টি, প্লাস R2 প্লাস R2 ইন্টু α2 ইন্টু টি, সিরিজে যোগ করে দিলাম আমরা। তাহলে তুমি দেখো এখান থেকে R1 প্লাস R2 আর প্লাস এই দুটো জিনিস পাশাপাশি লিখে একটা কমন পাবো, সেটার নাম হচ্ছে R1 α1 প্লাস R2 α2 ইন্টু টি কমন আসবে। দেখো আমি করলাম কি, এখান থেকে R1 প্লাস R2 টাকে কমন টেনে নিলাম। তাহলে ভিতরে পড়ে থাকলো দেখো 1 প্লাস, এখানে যেটা কমন নেই সেটা ভাগ হয়ে যায়। তাহলে R1 α1 প্লাস R2 α2 ডিভাইডেড বাই R1 প্লাস অফ R2 ইন্টু টি, এটা পেলাম। দেখো এই যে RT ডবল ড্যাশ সিরিজে যুক্ত করার পর আমরা একটা ইকুয়েশন পেলাম। দেখো আগের সাথে ম্যাচিং আছে। দেখো এখানে যখন R0 ছিল, R0 এর জায়গায় কি আছে, R1 প্লাস R2। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক, মানে 1 এর পরে প্লাসের পরে যে সংখ্যাটা আছে বা টি এর আগের জিনিসটাই হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। তাহলে টি এর আগের জিনিস বলতে এটাই হলো কার্যকরী রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আলফার মান হচ্ছে কত বলতো, R1 α1 প্লাস R2 α2 ডিভাইডেড বাই R1 প্লাস অফ কত বলতো, α2। এটা হলো অ্যান্সার। ওরা এই কোয়েশ্চেনটা করতে বলেছে কি, যে আমরা জানি যে একটি নির্দিষ্ট উষ্ণতায় বা একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধের ইকুয়েশন আমরা জানি RT ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা টি। ওরা বলে দিয়েছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, ওরা বলে দিয়েছে যে তুমি যখন রোধ হচ্ছে R1 তখন উষ্ণতা গুণাঙ্ক α1, যখন রোধ হচ্ছে R2 তখন উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে এত। উষ্ণতার পরিবর্তনটা কিন্তু উষ্ণতা গুণাঙ্কের মান এত, টিটাকে চেঞ্জ করেনি। তখন ওরা বলেছে কার্যকরী রোধের মানটা কত, উষ্ণতা কার্যকরী কি চেয়েছে জানো, হ্যাঁ তাপীয় গুণাঙ্কের মান কত সেটা কিন্তু আমরা বের করলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো কোশ্চেন কিন্তু কোশ্চেনটা। নেক্সট তোমরা দেখো 6 দাগের কোশ্চেনটা কিন্তু রিয়ান মার্টিনে বা 6 দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে কিন্তু ওরা ট্রিপল স্টার ব্যবহার করেছে এবং কোশ্চেনগুলো সত্যি কিন্তু ভালো কোশ্চেন। এই টাইপসের কোশ্চেন আমি যখন থিওরিটিক্যাল ক্লাস করেছিলাম তখন আমি তোমাদের একটা কথা বারবার করে বলে এসেছিলাম যে তোমরা অবশ্যই কোষের মিশ্র সমবায়টাকে পড়বে, কারণ মিশ্র সমবায় থেকে পরীক্ষায় ভালো কোশ্চেন আসে। কোষের সমবায়ের উপর সিরিজ এবং প্যারালাল থেকে কোশ্চেন খুবই কম আসে, একমাত্র মিক্সড কম্বিনেশন অফ সেলস থেকে কোশ্চেন আসে। এবং ওখানে যদি কোশ্চেন দেয় তাহলে ওরা যে কোশ্চেনটা বেশি ট্যাকেল করার চেষ্টা করে সেটা হচ্ছে কি বলতো, কি বলে যেন, ওই সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত MR ইকুয়ালস টু NR ইকুয়েশন ব্যবহার করে। দেখো
যে কোশ্চেনটা রয়েছে 6 দাগের, দেখো আমি একটা কোশ্চেন করাবো, বাকি সবটি কোশ্চেন অনুরূপ আছে, তোমরা নিজে নিজে পেরে যাবে। দেখো আমি একটা কোশ্চেন করাচ্ছি, বাকিটি অনুরূপ কোশ্চেন আছে, তোমরা ইজিলি পেরে যাবে। দেখো ওরা বলছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল, আমি আগে ডাটাটা লিখবো। দেখো আমি আগে ডাটা লিখছি। 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত 18টি সমজাতীয় কোষ দ্বারা 2 ওহম বাহ্যিক রোধের পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা চালনা করা হচ্ছে। কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যাবে? মানে কোন শর্তে তুমি সাজাবে, মানে সিরিজে কতটা করে কোষ রাখবে এবং কতটা সারি রাখবে, মানে এম এন এর মান জানতে চেয়েছে। আগে ডাটাগুলো লিখো। ওরা বলছে 1.5 ভোল্ট, 6 দাগের আমি একটা কোশ্চেন বুঝাচ্ছি, সব পারবে। ই এর মান হচ্ছে কত বলো তো? 1.5 ভোল্ট, মানে প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল আমরা ছোট হাতের ই দিয়ে লিখতাম, তুমি ছোট হাতের ই দিয়ে লিখো। তাহলে 1.5 ভোল্ট। তারপরে বলেছে 1 ওহম অভ্যন্তরীণ রোধ, মানে স্মল আর ইকুয়ালস টু হচ্ছে 1 ওহম। 18টি কোষ, মানে মোট কোষ বলতে এম এন কে বোঝানো হয় ইকুয়ালস টু 18টি। তারপরে দেখো 2 ওহম বাহ্যিক রোধ, বাহ্যিক রোধ বলতে ক্যাপিটাল আর কে বলা হয় 2 ওহম। তারপরে বলছে প্রবাহ মাত্রা চালনা করা হচ্ছে কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যাবে। তাহলে বাহ্যিক বর্তনীতে ওরা সর্বাধিক প্রবাহ মাত্রা চাইছে, কিভাবে তুমি সাজাবে? সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়ার জন্য একমাত্র কোষের মিক্সড কম্বিনেশন কাজে লাগে, এবং মিক্সড কম্বিনেশন মানে কি, সিরিজে কতটা করে কোষ রেখেছো এবং কতটা সারি রেখেছো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখতে চাই যে সিরিজে কোষের সংখ্যা মানে হচ্ছে এন, এবং সারি কতটা সারি বলতে এম কে বোঝানো হয়। দেখো তাহলে এম এন সমান ওরা বলে দিয়েছে কত বলতো? 18। এম এন সমান কত? 18। এম এন সমান 18। এবার সর্বাধিক প্রবাহ মাত্রা যেহেতু বলেছে, তাহলে সর্বাধিক প্রবাহ মাত্রার ক্ষেত্রে আমরা জানি এম আর ইকুয়ালস টু কত বলতো? এন আর, এটা আমরা জানি। তাহলে এখান থেকে তুমি মান বসাও। দেখো তাহলে একটা ইকুয়েশন হচ্ছে এম এন ইকুয়ালস টু, কোয়েশ্চেন ওরা দিয়েছে 1 নম্বর, এখান থেকে এম এর মান কত তুমি দেখো, এম এর মান তো তুমি জানো না, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 2, তাহলে এম ইন্টু 2 ইকুয়ালস টু এন ইন্টু, তাহলে আর এন ইন্টু স্মল আর হবে। স্মল আর এর মান কত বলতো? 1 ওহম। তাহলে এন সমান কত পেলাম বলো? 2 ইন্টু এম। এটা একটা ইকুয়েশন পেলে তোমরা। এখান থেকে দেখো যেহেতু এম এন সমান হচ্ছে 18, তাহলে এখান থেকে এন সমান কত আসবে বলো? 18 বাই এম আসবে। এটাকে তুমি 1 নাম্বার না দিয়ে এখানে 1 নাম্বারটা দাও। তাহলে 1 নাম্বার সমীকরণের বাম পাশ আর 2 নাম্বার সমীকরণের বাম পাশ যদি সেম হয়, তাহলে ডান পাশ কি হবে? সেম হবে। তাহলে 2m ইকুয়ালস টু 18 বাই এম, তাহলে কত হচ্ছে বলো তো? 2m স্কোয়ার সমান কত? 18। তাহলে m স্কোয়ার সমান কত? 9। তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 3, তাহলে m ইকুয়ালস টু 3, আর m ডাজ নট ইকুয়ালস টু -3, কারণ m বলতে অ্যাকচুয়ালি সারির সংখ্যাকে বোঝানো হয়, আর সারির সংখ্যা কখনো ঋণাত্মক সম্ভব নয়। তাহলে m এর মান যখন তুমি 3 পেলে, তাহলে এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে n এর মান পেয়ে যাবে। তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে? 18 বাই 3 সমান কত হচ্ছে বলো তো? 6। অতএব তোমাকে বলতে চাইলো যে এক একটা সারিতে কোষ রাখতে হবে 6টা এবং সারির সংখ্যা হবে 3টা। এই হলো অ্যান্সার। দেখো তোমাকে ওই অপশনটা আছে ওদের, দেখে নাও যে প্রতি সারিতে 6টি করে কোষ রাখতে হবে, এবং আমাদের কটা সারি রাখতে হবে বলতো? এম এর মান হচ্ছে 3। এরকম অপশন কোনটা আছে দেখো? প্রতি সারিতে 6টি করে কোষ এবং 3টি সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরাল মানে হলো সারির সংখ্যা। তাহলে অপশন এ নাম্বার ইজ রাইট অ্যান্সার। এইভাবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন দেখবে অনুরূপে প্রায় 3খানা 4খানা কোশ্চেন আছে, প্রত্যেকটা সেম ভাবে পারবে। তোমাকে মোট এম এন দেওয়া থাকবে, মোট কোষ বলতে এম এন বোঝায়, এবং সর্বাধিক প্রবাহ মাত্রা বলা থাকবে, তার মানে তোমাকে জেনে নিতে হবে এম আর ইকুয়ালস টু এন আর। তাহলে এই দুটো সমীকরণকে আর বলতে বাহ্যিক রোধ, আর স্মল আর বলতে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। এবার দুটো ইকুয়েশনকে সমাধান করে তোমরা এম আর এন এর মান বের করবে। এনটা হলো কি? তাহলে একটা লাইনে কতটা কোষ আছে, আর এমটা হচ্ছে সমান্তরালে কতটি লাইন আছে বা সারির সংখ্যা। তোমরা এইভাবে বাকি যতটি আছে করে নেবে। দেখবে যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না হয়, তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে জানাবে, আমি সেই কোয়েশ্চেনটা তোমাদেরকে আবার ডিসকাস করে দেবো। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট দেখো 7 দাগের কোয়েশ্চেন, খুব ইজিলি কোয়েশ্চেন 7 দাগের। আমরা 7 দাগের কোয়েশ্চেনে একটু দেখে নেব কি বলছে ওরা। 7 দাগের কোশ্চেনে দেখো ওরা বলতে চাইছে জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ
প্রবাহিত হবে। মানে এখানে বলতে চেয়েছে এই কোশ্চেনটা কিন্তু আমার এই যে একটা সান্ড বলে একটা টপিক্স এর ভিডিও আছে, আমার সান্ড বলে একটা টপিক্স এর ভিডিও আছে, তোমরা ইউটিউবে ওটা দেখে নিতে পারো। দেখলেই তোমরা বুঝে যাবে যে অ্যান্সারটা চলে আসবে G × n-1। তবুও তোমাদেরকে আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। দেখো ওরা বলছে জি রোধের গ্যালভ্যানোমিটার সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্য দিয়ে প্রবাহ মূল প্রবাহের 1/n অংশ হবে। তাহলে শান্টের মধ্য দিয়ে প্রবাহকে আমরা আইএস বলি, এটা কত হবে বলছে, তাহলে মূল প্রবাহের 1/n অংশ কত বলতো, মূল প্রবাহের 1/n গুণ, মূল প্রবাহের কত বলতো 1/n গুণ, এটা আমাদেরকে বলতে বলেছে। তাহলে এখন তোমরা দেখো, তাহলে আমি লিখতে পারি দেখো ভালো করে, IS/I সমান তাহলে কত বলতো 1/n। আবার আমরা একটা ইকুয়েশন পড়ে এসেছি দেখো, যে IS সমান I ইন্টু G/S+G, এটা আমরা পড়ে এসেছি। তাহলে এখান থেকে দেখো তো IS/I সমান কত আছে, G/ কত বলতো S+G, মানটাকে বসিয়ে দাও। তাহলে IS/IS এর মান, তাহলে G/ তুমি এখান থেকে সমানও করে দিতে পারো, বাম পাশ সেম হলে ডান পাশ সেম হবে। তাহলে G/S+G ইকুয়ালস টু কত বলতো 1/n, কর্নার গুণ করো। তাহলে GN ইকুয়ালস টু S+G, তাহলে S ইকুয়ালস টু কত বলতো G মাইনাস কত বলতো G ইন্টু N। তাহলে তাহলে কত আসছে আমাদের অ্যান্সার, দেখো তো কি ভুল করলাম না কোথাও তো। তাহলে GN ইকুয়ালস টু হচ্ছে S+G, ও আচ্ছা আচ্ছা একটু ভুল করেছি তাই না। তাহলে দেখো এখান থেকে তুমি দেখো, তাহলে GN মাইনাস G সমান তাহলে S দাঁড়ালো তাই না। তাহলে S সমান লিখতে পারি GN মাইনাস G। দেখো G কমন টানলে n-1, এটাই হলো শান্ট, কত মানের শান্ট তুমি ব্যবহার করবে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমি আমার শান্টের টপিকসে বিস্তারিত আলোচনা করে কিভাবে সম্ভব হয় ভিডিও দেওয়া রয়েছে আমার, ওখান থেকে তোমরা এটাকে কাভারেজ করতে পারো বা দেখে নিতে পারো, কোনো অসুবিধে হবে না, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। নেক্সট দেখো 8 দাগের কোশ্চেনটা ওরা কি দিচ্ছে, 8 দাগের কোশ্চেন দিচ্ছে একটি 3 ওহম রোধকে যখন ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয় তখন এটির মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। অপর একটি 15 ওহম রোধকে যখন ওই ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয় তখন রোধটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় 0.75 অ্যাম্পিয়ার। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত। দেখো একটা বাহ্যিক রোধকে যুক্ত করছে আর ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হলে ওরা অভ্যন্তরীণ রোধ জানতে চাইছে। এই সূত্রটা হবে কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মধ্যে যে সম্পর্ক, এই উপর থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা হবে। এটা বইয়ের MCQ এর কোশ্চেন, বইয়ের যে MCQ যে অপশনাল কোশ্চেন গুলো আছে সেখানকার কোশ্চেন। দেখো প্রথমে ওরা বলছে যখন আমি 3 ওহম রোধকে যুক্ত করছি তখন কারেন্ট দিচ্ছে 3 অ্যাম্পিয়ার, যখন 15 ওহম রোধকে যুক্ত করছি তখন কারেন্ট দিচ্ছে আমার ক্ষেত্রে কত বলতো 0.75 অ্যাম্পিয়ার। তাহলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত। দেখো এই কোশ্চেনটা আমরা করব 8 দাগের কোশ্চেন, আমি তোমাদেরকে শুধু বলে দিচ্ছি। দেখো আমরা জানি কি জানি বলতো, I ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। ওরা বলছে যখন আর এর মানটা করছি 3 ওহম তখন কারেন্ট পাচ্ছি I ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার বলো তো 3 অ্যাম্পিয়ার, এটা ওরা বলে দিয়েছে। হ্যাঁ 3 অ্যাম্পিয়ার, তাহলে তুমি এখানে মান বসিয়ে দাও। তাহলে 3 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই 3 প্লাস স্মল আর। তাহলে এখান থেকে তুমি ই সমান কত পাচ্ছ রে বাবু, 3 × 9 প্লাস 3R, এটা একটা সমীকরণ পেলে তোমরা, 1 নম্বর সমীকরণ ধরে নাও। একই রকম ভাবে ওরা বলছে যখন রোধের মানটা হয়ে গেল 15 ওহম তখন ওর মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। যখন আর ইকুয়ালস টু 15 ওহম তখন কারেন্টটা হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। তাহলে তুমি এখান থেকে আবার তুমি মান বসিয়ে দাও, I ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ, মানে আর প্লাস অভ্যন্তরীণ রোধ, এটা আমরা সম্পর্ক জানি। তাহলে I এর মান কত বলতো 0.75 ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধের মানটা তুমি বসিয়ে দাও, মোট রোধ কত 15 প্লাস স্মল আর। তাহলে এখান থেকে ই সমান কত আসছে বলতো, তাহলে 15 ইন্টু 0.75 প্লাস 0.75 ইন্টু স্মল আর। তাহলে এই দুটো সমীকরণের বাম পাশ সেম হলে ডান পাশ কি হবে বলতো সেম হবে।
তাহলে তুমি দেখো 9+3r সমান তাহলে কত, 15 ইন্টু 0.75 গুণ করে দাও, তাহলে 15 ইন্টু 0.75 ইকুয়ালস টু তাহলে 11.25 অ্যান্সার আসছে। তাহলে এটা হচ্ছে 11.25 প্লাস 0.75 স্মল আর। তাহলে তুমি দেখো 3r থাকলো মাইনাস 0.75 স্মল আর সমান 11.25 মাইনাস 9। তাহলে 11.25 থেকে মাইনাস 9 করে দাও 2.25, তাহলে 2.25 আর 3r থেকে 0.75 বাদ দাও, তাহলে 3 মাইনাস 0 বলছে কত বলো তো 75, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 2.25, তাহলে 2.25 স্মল আর, এটা কেটে গেল, তাহলে আর ইকুয়ালস টু কত বলো তো 1 ওহম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ওই কোশ্চেনটা অ্যান্সারে আছে, দেখো 1 ওহম 2023 সালের কোশ্চেন, এবং দারুণ কোশ্চেনটা, কিছুই নেই। তাহলে তোমরা এটুকুকে স্ক্রিনশট করে নাও। দেখো নেক্সট তাহলে আমরা যে কোশ্চেনটা যাবো সেটা হচ্ছে 9 দাগের কোশ্চেন। এটাও তোমাদের বইয়ের এমসিকিউ এর কোশ্চেন, একেবারে বইয়ের এমসিকিউ এর কোশ্চেন, ছায়াবুকের। ওরা বলছে এন সংখ্যক একই প্রকার রোধক, রোধক মানে রোধকে বোঝানো হয়েছে, যাদের প্রত্যেকটি রোধ হচ্ছে আর ওহম, যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত থাকে তবে এদের তুল্য রোধ হচ্ছে এক্স, এবং সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধ হচ্ছে ওয়াই। তাহলে আর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কত? খুব ভালো কোশ্চেন। তাহলে আমরা জানি যে কোশ্চেন নাম্বার কত বলো তো 9 দাগের। আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এন সংখ্যক যদি তুল্যরোধ থাকে, কত সংখ্যক বলেছে? এন সংখ্যক। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এন সংখ্যক রোধের তুল্যরোধ আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে কত বলতো এন আর। এই এন সংখ্যক তুল্যরোধটাকে ওরা বলেছে এক্স। তাহলে আমরা এটাকে বলে দিতে পারি শর্তানুসারে এক্স সমান তাহলে কত বলতো এন আর। আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধ আমরা জানি আর ইকুইভ্যালেন্ট সমান আর বাই এন। আর বাই কত বলতো এন। এটাকে ওরা বলেছে ওয়াই, এটাকে বলেছে ওয়াই সমান তাহলে কত আর বাই এন। মানে সমান্তরাল সমবায়ের তুল্যরোধটাকে ওরা বলেছে কি ওয়াই, শ্রেণী সমবায়ের তুল্যরোধটাকে বলেছে কি বলতো এক্স। এবার তুমি বলো এখান থেকে যে ওরা এক্স ওয়াই আর আর এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে এক্স ওয়াই আর আর এর মধ্যে সম্পর্ক চেয়েছে মানে এনটা রাখতে চাই না, তার মানে তুমি যে কোনো একটা সমীকরণ থেকে এন এর মান বের করে অপর সমীকরণে এন এর মানটাকে বসিয়ে দাও, বা তুমি দুটো সমীকরণ থেকে এন এর মান বার করে নাও। তাহলে এখান থেকে এন সমান কত হবে বলতো এক্স বাই আর। তাহলে এটা একটা সমীকরণ পেলে তুমি, 1 নম্বর সমীকরণ। এখান থেকে এন সমান কত পাবে বলতো আর বাই ওয়াই। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বাম পাশ সেম হলে ডান পাশ কি হবে বলতো সেম। তাহলে এক্স বাই আর সমান তাহলে কত বলতো আর বাই ওয়াই। কর্নার গুণ করে দাও, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত বলতো এক্স ইন্টু ওয়াই। তাহলে আর ইকুয়ালস টু কত রুট ওভার অফ এক্স ওয়াই। এটা হলো অ্যান্সার। দারুণ কোশ্চেন, কিছু নেই। দেখো তাহলে আর ইকুয়ালস টু সংশোধন নমুনা কোশ্চেন, এবং কোশ্চেনটা ভালো। এটা তোমাদের বইয়ের এমসিকিউ এর কোশ্চেন। তারপরে দেখো নেক্সট আমরা চলে আসি, একটু কোশ্চেনটা এগিয়ে যাই একটু করে। দেখো 10 দাগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, এমসিকিউ জগতে খুব ভালো কোশ্চেন 10 দাগেরটা, একেবারে দারুণ কোশ্চেন, এমসিকিউ জগতে ভালো কোশ্চেন। কোন তড়িৎ বর্তনীতে ই তড়িৎ চালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে, দুটো কোষ আছে শ্রেণী সমবায়ে বহিস্থ আর রোধের সাথে যুক্ত করা হয়েছে। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর ওয়ান আর একটা হচ্ছে আর টু। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য শূন্য হয় তবে ক্যাপিটাল আর আর ওয়ান আর টুর মধ্যে সম্পর্ক কত হবে? দেখো কোশ্চেনটা এমসিকিউ এর ভালো কোশ্চেন। এটা তোমাকে বলেছে কোন তড়িৎ বর্তনীতে ই তড়িৎ চালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ রোধের মধ্য দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা জানি কোষকে দুই ভাবে যুক্ত করা যায়, একটা হচ্ছে রাইট প্রসেস আর একটা হচ্ছে রং প্রসেস। যদি রাইট প্রসেসে লাগানো থাকে তাহলে তড়িৎ চালক বল বলতে মোট তড়িৎ চালক বলকে বোঝানো হয়, আর যদি রং প্রসেসে লাগানো থাকে তাহলে তড়িৎ চালক বল বলতে তাদের বিয়োগ ফলকে বোঝানো হয়। যেহেতু এখানে কোশ্চেনে রং বলেনি তার মানে নিশ্চিত রাইট প্রসেস লাগানো আছে। তাহলে একটা বলেছে বহির্রোধ ক্যাপিটাল আর, আর অভ্যন্তরীণ রোধগুলো হচ্ছে আর ওয়ান প্লাস আর টু। ঠিক আছে, প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য শূন্য হয় তাহলে এটা কত হবে তুমি বের করো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সার্কিটটা যদি তোমাদের আঁকি তাহলে তোমাদেরকে এঁকে দিচ্ছি যে কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎ চালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষ আছে, বহিস্থ রোধ হচ্ছে আর, অভ্যন্তরীণ রোধ যথাক্রমে আর ওয়ান একটা হচ্ছে আর টু। ঠিক আছে, দেখো তোমাদের আমি সার্কিটটা একটু এঁকে দিচ্ছি। দেখো
এটা হলো রাইট প্রসেস, মানে একটা নেগেটিভের সাথে আরেকটার পজিটিভ, বা একটা নিম্ন বিভবের সাথে আরেকটার উচ্চ বিভব। আর যদি একটার উচ্চ বিভবের সাথে আরেকটার উচ্চ বিভব লেগে থাকে তাহলে সেটাকে বলা হয় রং প্রসেস। যেহেতু ওরা কোয়েশ্চেনে বলেনি রং, তারপর নিশ্চয়ই রাইট প্রসেস লাগানো আছে। এবার বলছে এদের সাথে একটা বাহ্যিক রোধ রেখেছে, এটা এর তড়িৎচালক বল ই, এর তড়িৎচালক বল ই সেম, তাহলে অভ্যন্তরীণ রোধ স্মল আর, একটা হচ্ছে স্মল আর টু, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা জানি 10 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে মোট কারেন্ট ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল, তাহলে কত হবে 2E ডিভাইডেড বাই মোট রোধ মানে R1 প্লাস R2 প্লাস তাহলে কত বলতো ক্যাপিটাল আর, এটা আমরা জানি। এবার ওরা কোশ্চেনে বলছে যে প্রবাহ চলাকালীন, প্রবাহ চলছে এই মোমেন্টে প্রথম কোষের প্রান্তীয় বিভব প্রভেদ 0। তাহলে আমরা জানি যে প্রান্তীয় বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক V ইকুয়ালস টু E মাইনাস IR, এটা আমরা জানি। তাহলে প্রবাহ চলাকালীন প্রথম কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে 0, তার মানে প্রথম কোষের প্রান্তীয় বিভব প্রভেদ 0 হয়ে গেলে তাহলে E মাইনাস IR ইকুয়ালস টু কত 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে IR ইকুয়ালস টু E। তাহলে I সমান কত বলো বাবু, তাহলে E বাই R, মানটাকে নিয়ে এসে বসিয়ে দাও। তাহলে I সমান যদি E বাই R হয় তাহলে ইকুয়ালস টু কত বলো তো 2E ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস তাহলে কত বলো তো ক্যাপিটাল R। তাহলে E আর E চলে গেল, কর্নার গুণ করে দাও, তাহলে এটা R1 হয়ে যাবে। যেহেতু প্রথম কোষের বলেছে মানে R1, প্রথম কোষের জন্য R1 হবে, দ্বিতীয় কোষ হলে R2 হতো। তাহলে এখান থেকে দেখো কর্নার গুণ করো, 2R1 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে R1 প্লাস R2 প্লাস তাহলে কত বলো তো ক্যাপিটাল R। তাহলে 2R1 মাইনাস R1 তাহলে মাইনাস R2 ইকুয়ালস টু ক্যাপিটাল R। তাহলে এখান থেকে দুটো R1 থেকে একটা R1 গেলে কত হচ্ছে R1 মাইনাস R2 ইকুয়ালস টু ক্যাপিটাল R। এটা হচ্ছে সম্পর্ক, রিলেশন। দারুণ কোশ্চেন। তাহলে কিছুই না কোশ্চেন গুলো, তোমরা একটু ঠান্ডা মস্তিষ্কে বুঝবে, দেখবে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন গুলো একেবারে ইজি কোশ্চেন, একেবারে ইজি কোশ্চেন। 11 দাগ একেবারে ইজি কোশ্চেন। দেখো ওরা বলেছে 11 দাগে কি বলছে দেখো, ওরা বলতে চাইছে একটি তারের রোধ হচ্ছে আর, একে টেনে মূল দৈর্ঘ্যের এন গুণ করা হলো, তারের নতুন রোধ কত হবে। এটা আমার শর্ট ট্রিক্সের ভিডিও, জেনে রাখবা একটা তারকে যদি টেনে লম্বাই এন গুণ করে আগের, তাহলে পরবর্তীত রোধ হবে আগের এন স্কোয়ার গুণ কত গুণ। তাহলে পরবর্তীত রোধ 11 দাগের কোশ্চেন আর ড্যাশ ইকুয়ালস টু এন স্কোয়ার আর, আগের যেহেতু এন গুণ করেছে তার জন্য এন স্কোয়ার, এটা হচ্ছে শর্ট ট্রিক্সের রুলস। যদি তোমাকে বলতো একটা পরিবাহীকে টেনে আগের দ্বিগুণ করানো হলো, দ্বিগুণ মানে কি এন এর মান 2, এন এর মান কত দ্বিগুণ করেছে মানে এন এর মান কত গুণ সেটা হলো এন এর মান, তাহলে কত হতো বলতো আর ড্যাশ ইকুয়ালস টু এন এর মান দ্বিগুণ করেছে মানে কত হতো 4R। আর ড্যাশ ইকুয়ালস টু কত বলতো 4R। সোজা কথায় যদি কোনো পরিবাহীকে তার দৈর্ঘ্য টেনে যদি আগের দৈর্ঘ্যের এন গুণ করে, এন গুণ বলতে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, তাহলে নতুন রোধ যেটা হবে সেটা হবে আর ড্যাশ ইকুয়ালস টু এন স্কোয়ার আর, এন বলতে কত গুণ। এটা শর্ট ট্রিক্সের রুলস, তোমরা মাথায় রাখবা। নেক্সট দেখো ওখানে অনুরূপ একটা কোশ্চেন দিয়েছে, দেখো একই কোশ্চেন যে একটি তারের রোধ হলো আর, মানে একটা তারের রোধ আর দিয়েছে, যদি তারটিকে টেনে সেটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হলে দ্বিগুণ করা হয় তাহলে এর রোধ কত হবে। তার মানে ওই কোশ্চেনটা জানি, তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু দ্বিগুণ মানে কি এন এর মান 2, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু আগের রোধ আর, তাহলে কত হচ্ছে 4R, যেটা বুঝালাম এখানে সেটাই দিয়ে দিয়েছে ওরা কোশ্চেন অনুরূপটা। নেক্সট কোশ্চেন দেখো একটি তারের রোধ হচ্ছে 5 ওহম, একে টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত হবে। এই কোশ্চেনটা তোমাদের একটু আগে করিয়ে আসলাম, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর মতো করে, সেম টু সেম 4 দাগের কোশ্চেনের মতো করে। 4 দাগের কোশ্চেনটা তোমরা যদি একটু র্যান মার্টিনে খেয়াল করো, দেখো অপশন গুলো পার্সেন্টেজ দেওয়া আছে, তার জন্য আমি শতকরা বের করেছি। এখানে পার্সেন্টেজ অপশন চাইনি, তার জন্য আমি শতকরা বের করবো না। দেখো আমি কি করি, শর্ট ট্রিক্সে করতে পারবো। দেখো এখানে কোশ্চেনটা কত বলেছে ওরা বলো তো, দেখো অনুরূপের যে 2 নাম্বার কোশ্চেনটা আমি বলছি, মানে একটি তারের রোধকে ওরা বলছে 5 ওহম প্রাথমিক রোধটা, একে টেনে প্রাথমিক রোধ মানে R1 টেনে 20% দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাহলে দৈর্ঘ্য বাড়ালে তো রোধ বাড়বে, এটা আমরা জানি, কারণ R প্রপোর্শনাল টু L। তাহলে আয়তন নতুন রোধ কত হবে। ভালো কোশ্চেন। দেখো অনুরূপের 3 দাগের কোশ্চেনটা সেম কোশ্চেন, হ্যাঁ তুমি অ্যান্সার করে নেবে, আমি শুধু 2 দাগটা করাচ্ছি। দেখো তাহলে আমরা যে শর্ট ট্রিক্সটা তোমাকে 4 দাগে শিখে আসলাম সেটা হচ্ছে কি বলতো, R2 বাই R1 ইকুয়ালস টু L2 বাই L1 ইন্টু তাহলে কত বলতো A2 বা A1 বাই A2। এটা আমার থিওরিটিক্যাল ক্লাসেও বোঝানো আছে। তোমাকে কোশ্চেনে দেখো আমরা প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিয়েছি L1, প্রাথমিক ক্ষেত্রফল A1,
অন্তিম দৈর্ঘ্যটা কত, L2 সমান বলছে আগের 20%, L1 প্লাস L1 ইন্টু 20/100, তাহলে কত হচ্ছে 120, L1 বাই 100, তাহলে কত হচ্ছে বলতো 1.2 হবে, তাই না? হ্যাঁ 100 L1 120 L1, ঠিক আছে। তাহলে কত হবে, 2 ঘর দশমিক সরিয়ে দাও, তাহলে 1.2 L1, এটা হয়ে গেল L2 এর মান। তাহলে আমরা জানি আগের আয়তনের সাথে পরের আয়তন কি হবে, A1 L1 ইকুয়ালস টু A2 L2, সেম হবে, কারণ যেহেতু বলে দিয়েছে কোশ্চেন আয়তন অপরিবর্তিত। তাহলে A2 সমান কত, A1 L1 বাই তাহলে কত বলতো L2, ঠিক আছে। তাহলে A1 L1 ডিভাইডেড বাই L2 এর মান কত, 1.2 ইন্টু L1, এটা কেটে গেল, তাহলে A1 বাই কত 1.2, মানটাকে বসিয়ে দাও, তাহলে R2 বাই R1 সমান L2 এর মান কত 1.2 ইন্টু L1 বাই L1 ইন্টু A1 বাই A2 এর মান যদি বসাও তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1.2 ডিভাইডেড বাই A1, এটা কেটে গেল, L1 কেটে গেল, তাহলে 1.2 ইন্টু 1.2, তাহলে R2 বাই কত বলতো R1, তাহলে R2 ইকুয়ালস টু কত বলতো 1.2 মানে কি 12 বারাং 144, 12 বার 144 মানে 1.44 আসবে, ইন্টু তাহলে কি R1 এর মান কোশ্চেনে বলে দিয়েছে 1.44 ইন্টু, কোশ্চেনে দেখো R1 এর মান বলেছে কত 5, R1 এর মান কত 5, তাহলে এটাকে যদি গুণ করো তাহলে কত পাচ্ছ, তাহলে 4 5 20, শূন্য হাত থাকে 2, 4 5 20 আর 2 22, হাত থাকে 2, 5 5 আর 2 7, তাহলে 7.2, এটা হচ্ছে অ্যান্সার, এটাই অপশানে দেওয়া রয়েছে। তাহলে এই প্রসেসে তোমরা অনুরূপের 3 দাগের কোশ্চেনটা করবে। দেখো এখানে অনুরূপের 3 দাগের কোশ্চেনটা বলছে একটি তামার তারের দৈর্ঘ্য টেনে শতকরা 0.8 ভাগ বাড়ানো হয়েছে, কত ভাগ বলো তো, শতকরা 0.8 ভাগ বাড়িয়েছে। এখানে যেমন 20 ভাগ বাড়িয়েছিল শতকরা 20%, ওখানে বলেছে 0.8%, মানে এখানে সেম পর্শনে 0.8%-এর জন্য 100 লিখবে, আবার দশমিক তুললে এখানে একটু ক্যালকুলেশনটা আসবে কি, তোমাকে একটু হিন্টস দিচ্ছি। দেখো পরবর্তীতে L2 ওখানে আসবে কত, L1 প্লাস L1 ইন্টু 0.8% তুললে 100 পাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। 0.8 শতকরা বলেছে, মানে ওরা বলেছে 0.8%, তার জন্য তুমি 0.8% তোলার জন্য 100 পেয়েছো, এবার দশমিক তোলার জন্য আবার তুমি একটা 10 পাবে, তাহলে L1 0.8 থাকলো, তাহলে 100 ইন্টু দশমিক তোলার জন্য একটা 10 পাবে। এবার তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে বাট প্রসেস লঙ্ঘিত করবে না। উত্তর যদি ভুল থাকতে পারে, কোশ্চেনের সম্ভবত উত্তর ভুল আছে, তোমরা এই প্রসেস রাইট প্রসেসকে অবলম্বন করে তোমরা পুরো সলিউশনটা করবে, যা অ্যান্সার আসবে সেটাই উত্তর নিশ্চিতভাবে। তাহলে তোমরা এইটুকু চট করে স্ক্রিনশট করে নাও। দেখো নেক্সট 12 দাগের কোশ্চেন, এটা সূত্র আছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটি বাল্বের ফিলামেন্টের রোধ হচ্ছে কত বলতো 100 ওহম, যদি রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে আলফার মানটা যদি 0.005 পার ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কোন উষ্ণতায় রোধটির মান এত ওহম হবে। আমরা একটা সূত্র জানি এর ক্ষেত্রে, দেখো 12 দাগের কোশ্চেনে আমরা একটা সূত্র আমার থিওরিটিক্যাল ক্লাসে খুব ভালো করে আমি করিয়ে এসেছি, সেটা হচ্ছে কি বলতো, আলফা ইকুয়ালস টু R2 মাইনাস R1 বাই R1 ইন্টু T2, R1 into T2 minus R2 into T1, R2 into minus R2 into কত বলতো T1, এই সূত্রটা আমরা শিখে এসেছি। R2 minus R1, R1 into T2 minus R2 into T1, এই সূত্রে তোমরা বসাবে R1 বলতে প্রাথমিক রোধ, R2 বলতে অন্তিম রোধ, আর T1 বলতে প্রাথমিক উষ্ণতা এবং T2 বলতে অন্তিম উষ্ণতা। তোমরা এখানে মান বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। এখানে T1 এর মান দেখো 100 ডিগ্রি সেলসিয়াস, R1 এর মান হচ্ছে 100 ওহম, আলফার মান তোমাকে দিয়ে দিয়েছে, আর অন্তিম রোধ মানে হচ্ছে R2 মান হচ্ছে 200, তোমাকে T2 মান জানতে চেয়েছে, তুমি বসাবে। তাহলে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু T2 মাইনাস R2 ইন্টু T1, হ্যাঁ এই সূত্রে বসিয়ে তোমরা অ্যান্সারটা কালেকশন করে নেবে। নেক্সট তাহলে 24 সালে কোশ্চেনটা এসেছে, খুব ভালো কোশ্চেন। এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে। দেখো এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, এই কোশ্চেনটা অনেক ভালো কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামও দেবে। 13 দাগের কোশ্চেনটা দেখো, 13 দাগে এরকম একটা কোশ্চেন রেজিস্ট্যান্স দিয়েছে ওরা। এবার এখান থেকে একটা কন্ডিশন করেছে, এরকম কন্ডিশন করেছে, আর এখানে বলেছে এ পয়েন্ট, এখানে বলেছে ওরা কি বলতো বি পয়েন্ট। এবার ওরা বলতে চেয়েছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর আর করে। দেখো
প্রত্যেকটা যদি আর হয় খুব ভালো করে বুঝবে, এগুলো হচ্ছে পয়েন্ট অ্যানালাইসিস করে যদি আমরা তাহলে দেখতে পাবো যে যদি এক বা একাধিক রোধের প্রান্তীয় বিভব প্রভেদ যদি সেম হয় তাহলে তারা হচ্ছে প্যারালাল। আমরা প্যারালালের ক্ষেত্রে জানি যে রোধগুলিকে এমন ভাবে যুক্ত করতে হবে যাতে করে প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সেম হয়। তুমি মনে মনে ভাবো যে এটা দিয়ে তুমি এটার রোধ যা হবে, তাহলে এটা দিয়ে কিছু একটা ধরো ভিএ পরিমাণ বিভব আসছিল, ভিএ পরিমাণ বিভব এসে কিছুটা ভেঙে এইদিকে চলে গেল, এইদিকে গিয়ে এই ভি এর একটা অংশ, বা তুমি এটা মনে করতে পারো ভি এর একটা অংশ এখানে আসলো, আবার ভি এর একটা অংশ এদিক থেকে গিয়ে এইদিকে গিয়ে এইদিকে একটা অংশ এসছে, এদিকে একটা অংশ গেছে। হ্যাঁ, তাহলে তুমি বা পয়েন্ট অ্যানালাইসিস যদি করো তবুও হয়ে যাবে, কিন্তু যদি পয়েন্ট অ্যানালাইসিস করো তবুও হবে, বা তুমি ওটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে ভি এর একটা অংশ আসলো, তাহলে এই প্রান্তেও ভি এর একটা অংশ যাচ্ছে, এই প্রান্তেও ভি এর একটা অংশ আসছে, আর এখান থেকে দেখো এই প্রান্তে হচ্ছে ভিবির একটা অংশ, এখান দিয়ে এসে এইখানেও ভিবির একটা অংশ, ভিবির একটা অংশ থাকছে। তাহলে এর দুই প্রান্তেও ভি এ ভিবি, এর দুই প্রান্তেও ভি এ ভিবি, আর এর দুই প্রান্তেও ভি এর ভিবি। তাহলে দুটো প্রত্যেকটা রোধের প্রান্তে কি বিভব প্রভেদগুলো সর্বদা সেম। তাহলে এরা প্রত্যেকটা রোধ হচ্ছে কি প্যারালাল। তাহলে তুল্য রোধ কত হবে? তাহলে 1/r ইকুইভ্যালেন্স, 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r প্লাস 1/r। তাহলে লসাগু কত হচ্ছে r, তাহলে হচ্ছে 3, তাহলে হচ্ছে r/3। r ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে r/3, এটা হচ্ছে অ্যান্সার। এটা নিটেও এসছে এই কোশ্চেনটা, দারুণ কোশ্চেন একেবারে। হ্যাঁ, খুবই সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের নিটেও কিন্তু এসছে, তাহলে তোমরা এখান থেকে কোশ্চেনটাকে সলিউশন করতে পারবে। এর অনুরূপ যে কোশ্চেনটা দিয়েছে সেটাও কিন্তু দারুণ কোশ্চেন, সেটাও দারুণ কোশ্চেন। ওদের দেখো অনুরূপ কোশ্চেনটা কি দিয়েছে, আমি অনুরূপ কোশ্চেনটা ওখানে করাচ্ছি। দেখো তিনটে রেজিস্ট্যান্স দিয়েছে, দেখো এখানে এ পয়েন্ট বলেছে, এখানে বি পয়েন্ট বলেছে, ঠিক আছে না? এবং এটা হচ্ছে সি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। আর ওরা বলে দিয়েছে প্রত্যেকটা রোধ মানে হচ্ছে আর এ বিন্দুর প্রতি তুল্য রোধ কত হবে। তাহলে প্রত্যেকটা স্মল আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। এবার তোমাকে বলেছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধটা কত হবে। তুমি দেখো ভালো করে বুঝবে, এখান দিয়ে তুমি মনে করো, একটা আমি এক্সাম্পল নিচ্ছি, এখান দিয়ে তুমি মনে করো 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, 10 অ্যাম্পিয়ার এসে এটা যেহেতু সেম রেজিস্ট্যান্স, এটাও সেম রেজিস্ট্যান্স, তাহলে দুটো জায়গায় যদি বাধা সেম হয় তাহলে দুটো লাইনে কারেন্ট সেম থাকবে দুটো পথে। তাহলে ধরে নাও 10 অ্যাম্পিয়ারের মধ্যে এটা দিয়ে গেল 5 অ্যাম্পিয়ার আর এটা দিয়ে গেল 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো যখনই কারেন্ট ভেঙে যাচ্ছে, এটার এটা লাইন দিয়ে যাচ্ছে, তাহলে এই দুটো লাইন তো প্যারালাল হয়ে গেল। এখানে তুমি বুঝে গেছো। জেনে রাখবা পৃথিবীতে যে সমস্ত রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম থাকে তারা হলো সিরিজ, আর যাদের মধ্য দিয়ে কারেন্ট ভেঙে যায় তারা হলো কি, মানে কারেন্ট যদি ভেঙে গিয়ে যতটা পথ তৈরি করবে প্রত্যেকটা পথই হচ্ছে প্যারালাল। তাহলে এখানে কারেন্ট ভাঙলো, তাহলে আমি চোখ বন্ধ করে দেখলাম একটা ওই লাইনে গেছে, একটা এই লাইনে গেছে, তাহলে এই লাইন আর এই লাইন হচ্ছে প্যারালাল। এবার তুমি দেখো এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার এসে এখানে 5 অ্যাম্পিয়ার এসে আবার ভাঙলো, এইদিকে সেম রেজিস্ট্যান্স, এদিকে সেম। দেখো তুমি ভালো করে দেখো 5 অ্যাম্পিয়ারের মধ্যে ভেঙে কিছুটা এইদিকে গেছে, কিছুটা এইদিকে এসছে, কিছুটা আবার দেখো এখান থেকে 5 অ্যাম্পিয়ার ভেঙে এখানে ভেঙেছে 5 অ্যাম্পিয়ার, আবার ধরে নাও এটাও রোধ আর এটাও সেম, তার মানে এইদিকে গেছে ধরে নাও কত 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার, এদিকে গেছে কত বলো তো 2.5 অ্যাম্পিয়ার মনে করো। আবার তুমি দেখো এটা দিয়ে আসার পর, এটা দিয়ে আসার পর এইদিকে কিছু একটা কারেন্ট গেছে, তাহলে এইদিকে ধরে নাও কিছু একটা এসছে, কিছু একটা অংশ এইদিকে এসছে। মনে করো যে এটা দিয়ে আসার পর টোটাল 5 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার এদিকে এসছে, 2.5 অ্যাম্পিয়ার কোন দিকে এসছে, এদিকে এসছে, এইদিকে এসছে। তাহলে তুমি দেখো এই রোধটার মধ্য দিয়ে টোটাল কারেন্টটা কত হচ্ছে বলো, টোটাল কারেন্টটা কত হচ্ছে তুমি এটা বলো, টোটাল কারেন্টটা কত হচ্ছে এই রোধের মধ্য দিয়ে। 5 অ্যাম্পিয়ার এসে আসার পর এই রোধের মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার পাঠালো, এই রোধের মধ্য দিয়ে আবার 2.5 অ্যাম্পিয়ার চলে আসলো। তার মানে এটা আর এটা হচ্ছে প্যারালাল, তার সাথে এটা হলো সিরিজ, যেটা পাবো তার সাথে এটা হলো প্যারালাল, তার সাথে এটা হলো সিরিজ, এটা হলো কম্বিনেশনের। তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে এটার এটা কি হচ্ছে বলো তো, প্যারালাল। তাহলে তুল্য রোধ কত হচ্ছে, r² বাই 2r মানে হচ্ছে r/2।
r/2, এটা তুল্যরোধ পেলাম কত r/2, তার সাথে এটা কিসে আছে সিরিজে, তার মানে যোগ করো r, তারপরে 2r প্লাস r মানে হচ্ছে 3r/2, 3r/2, তার সাথে এটা কিসে আছে প্যারালাল, তাহলে কত হচ্ছে বলো তো 3r/2 ইন্টু r/3r/2 প্লাস r মানে কত 3r/2 প্লাস r মানে হচ্ছে 5r/2, তাহলে তুমি দেখতে পাচ্ছ কত, তাহলে 3r² এটা কেটে গেল, তাহলে 3r²/5r, 3r²/5r একটা একটা কেটে গেল, তাহলে কত হচ্ছে বলো তো 3r/5, তার সাথে এটা আবার কিসে আছে বলো তো সিরিজে, তাহলে হচ্ছে কত 3r আর 5r, তাহলে কত হচ্ছে 8r/5, এটা হচ্ছে অ্যান্সার। উপরের প্রথমে দুটো হচ্ছে কি প্যারালাল, তার সাথে এটা হচ্ছে সিরিজ, তার সাথে এটা হচ্ছে আবার প্যারালাল, তার সাথে এটা হচ্ছে সিরিজ, এই হচ্ছে আমাদের কম্বিনেশন। মানে সম্পূর্ণ কারেন্টটি, মানে যতটি কারেন্ট এখানে ভেঙেছিল দেখো, টোটাল এই লাইনে কারেন্ট ভাঙলো, আর তারপরে এই দুটো লাইনের যা তুল্য পেলাম এই লাইনের সাথে কি হলো বলতো সেম হলো, কারণ এই দুটো লাইনের তুল্য আসবে 5 অ্যাম্পিয়ার আর এর মধ্য দিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, মানে টোটাল কারেন্টটা এর মধ্যে কত আসছে 5 অ্যাম্পিয়ার, তাহলে এর তুল্যের সাথে এটা সিরিজ, তার সাথে এটা আবার প্যারালাল, যেটি পাবো তার সাথে এটা আবার সিরিজ, দিয়ে 8r/, কত বলতো 5 আসছে। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, 14 দাগের কোশ্চেনে কি বলেছে বলতো, 14 দাগের অনুরূপ কোশ্চেন রয়েছে। 14 দাগের কোশ্চেনে দিয়েছে দেখো যে একটি তামার খণ্ড থেকে 5 mm ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো, ঠিক আছে, একই ভরের অপর একটি তামার খণ্ড থেকে 1 mm ব্যাসের অপর একটি তার তৈরি করা হলো, তার দুটি রোধের অনুপাত কত হবে। যেহেতু এখানে ব্যাস নিয়ে যেতে বলেছে, দেখো এই সূত্রটা একটা আমাদের কনসেপচুয়াল সূত্র, বলতে এটা বইয়ের কোশ্চেন, তোমরা যদি রোধের কনসেপ্টের টপিক্সটা বার করো ওই টপিক্সের নিচে এক্সাম্পলে কোশ্চেনটা করে দেওয়া হয়েছে, যে তোমাকে চেয়েছে যে একটি তামার খণ্ড থেকে 5 mm ব্যাসযুক্ত, ব্যাস বলেছে, হ্যাঁ, তাহলে ওখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে, একই ভরের অপর একটি তামার খণ্ড থেকে 1 সেমি ব্যাসের অপর একটি তার তৈরি করা হলো, তার দুটি রোধের অনুপাত জানতে চেয়েছে। দেখো আমরা জানি একটা সূত্র, দেখো সূত্র বানাতে হবে, আমরা জানি কি দেখো তো R ইকুয়ালস টু, 14 দাগের কোশ্চেনে দেখো আমরা জানি R ইকুয়ালস টু রো ইন্টু L/A, বলছে একই তারের, তারটা চেঞ্জ হয়নি, তামারই তার, তাহলে রোটা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, এটাকে উঠিয়ে দিলাম ধরে নাও কনস্ট্যান্ট, তার জন্য তাহলে আমি লিখতে পারি উপরে একটা গুণ করলাম AL/, তাহলে কত বলো তো A², ভালো করে বুঝো, AL সমান কত আয়তন, আমরা জানি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য সমান কত আয়তন বাই কত বলো তো A², লিখতে পারি আমরা। আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে কত বলতো ভর বাই আয়তন, তাহলে ভর সমান কত বা এম সমান কত বলো, ভর সমান হচ্ছে ঘনত্ব ডি ইন্টু আয়তনটা হচ্ছে কত বলতো ভি, এটা আমরা জানি। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি ওটা কেন লিখবে, তোমাকে তো বের করা দরকার আয়তন, তাহলে আয়তন সমান কত বলো, আয়তন সমান হচ্ছে ভর বাই ডেনসিটি, তাহলে আয়তনের জায়গায় আমি কি লিখতে পারি বলো তো মাস বাই ডেনসিটি ইন্টু তাহলে কত বলো তো A²। ভালো করে বুঝো, কোশ্চেনে ওরা বলেছে যে তামার খণ্ড থেকে এত mm ব্যাসযুক্ত তার প্রস্তুত করা হলো, একই ভরের অপর একটি তামার খণ্ড, মানে তামাটাও সেম ভরটাও সেম, তাহলে ভর সেম হলে আবার তুমি ভরকে উঠিয়ে দাও, আর তামা যেহেতু তামাই তার মানে তার ডেনসিটিও সেম, সেটাকেও তুলে দাও, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কত 1/A², কি পড়ে থাকলো বলো তো আর সমান, এটা সূত্র হলো। ক্ষেত্রফল বলতে আবার আমরা কি লিখতে জানি দেখো, আর সমান হচ্ছে 1/π ইন্টু R², পাইটা তো আবার কনস্ট্যান্ট, অনুপাত করতে গেলে কেটে যাবে, সেটাকেও তুলে দাও, তাহলে তোমার আলটিমেটলি আসলো R ইকুয়ালস টু 1/R²। দেখো সূত্রটা কি হচ্ছে, এবার তোমাকে কোশ্চেনে বলেছে ব্যাস, কি বলেছে বলো তো ব্যাস, আমি ব্যাসটাকে ধরছি ডি, তাহলে ব্যাসার্ধটা কত হবে বলো তো, ব্যাসার্ধটা তাহলে কত হবে D/2, আর এর মান তাহলে কত আসলো বলো তো D/2, তুমি এখানে মানটাকে বসাও, দেখো সূত্রটাতে R ইকুয়ালস টু তাহলে 1/R² মানে কত বলো তো 1/R², ও সরি ক্ষেত্রফলের স্কোয়ার আছে, তার মানে এর মাথায় স্কোয়ার হবে, তার মানে π² R⁴, মানে π² কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, R⁴ আসবে, R⁴ কি আছে বলতো 4, তাহলে এই আর এর জায়গায় তুমি যদি D/2 কে করো, তাহলে তুমি কি পাচ্ছ দেখো D/2 তার ⁴ মানে D⁴/2⁴ আসবে অ্যাকচুয়ালি, তার মানে 2⁴ মানে কত বলো তো
8 16 32, তাহলে 32টা উপরে চলে যাবে দেখো, তাহলে 32টা উপরে, এটা তো কনস্ট্যান্ট, তাহলে অ্যাকচুয়ালি আর ইকুয়ালস টু 1/d⁴, এটা সূত্র বানলো। তার মানে তোমাকে মাস বলেছিল বলে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এর ইকুয়েশনে মাস ঢুকালাম, ঢুকানোর পর আমি আর ইকুয়ালস টু ডি মানে ব্যাসের সম্পর্ক নিয়ে আসলাম। এখানে ডিটা হচ্ছে ব্যাস, যেহেতু কোয়েশ্চেনে ব্যাস বলেছে তার জন্য ব্যাস নিয়ে আসার জন্য এতটুকু করতে হলো। এবার দেখো প্রথমে ওরা ব্যাসটা বলেছে কত বলতো 5 mm, প্রথমে কত বলেছে 5 mm, তারপরে বলেছে কত বলতো 1 সেমি। তাহলে তুমি এটাকে মিটারে করে দাও, দুটোকে একক সেম করে দাও, তাহলে r1/r2 সমান তাহলে কত d2⁴/d1⁴ হবে। হ্যাঁ, d2/d1 হবে, r1/r2 সমান। এবার তুমি দেখো d2 মান কত 1 সেমি বলেছে, 1 সেমিকে মিটারে করো, তাহলে 1 সেমিকে যদি তুমি মিটারে করো তাহলে কত আসবে বলো, 1 সেমি সমান হচ্ছে কত 10⁻² ডিভাইডেড বাই একবারে 4 করে দাও। আর এখানে বলছে d1 বলতে প্রাথমিকটা কত 5 mm, 5 mm মানে কত মিটার বলো, মিলিমিটারকে মিটারে করো মানে 10⁻³ তাহলে 10⁻³ এবার তুমি এটা কাটাকাটি করো, 10⁻³ যদি উপরে চলে যায় তাহলে 10 কত হবে +3 হয়ে যাবে, 3 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে শুধু 10 পড়ে থাকবে, তাহলে শুধু 10 পড়ে থাকবে, তাহলে 10⁴ মানে তো 1000 চলে আসছে, কিন্তু উত্তর তো আলাদা দেওয়া আছে বাবু। ওরা বলে দিয়েছে দেখো তো যে তামারখণ্ড 5 mm ব্যাস যুক্ত একটি তার প্রস্তুত করা হলো, তাহলে 5 mm ব্যাস মানে হচ্ছে ঠিক আছে, আর 1 সেমি ব্যাসের অপর একটি তার তৈরি করা হলো, তাহলে 1 সেমি ব্যাস, তাহলে r1/r2 সমান হচ্ছে d2/d1, তাহলে 5 mm ব্যাস বলেছে আর একটা হচ্ছে 1 সেমি, তাহলে তুমি যদি mm এ করো দেখি তো, mm এ করে দেখি তো ভুল কেন আসলো, তাহলে d2-র মানটা হচ্ছে কত, d2-র মানটা হচ্ছে 1 সেমি, মিলিমিটারেরই করো, তাহলে 1 মানে 10 হয়ে যাবে, তাহলে d2-র মানটা হচ্ছে মিলিমিটারে 10 আসলো, আর d1 এর মানটা তো 5 বলেই দিয়েছে ওরা, তাহলে 2⁴, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে 2⁴ মানে হচ্ছে কত 16, 2⁴ মানে 16/1, তাহলে হচ্ছে 16:1, ঠিক আছে অ্যান্সার, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা সেমিতে করতে গিয়ে হয়তো একটু কোথাও ক্যালকুলেশন মিস্টেক করেছি, নাহলে তোমরা 16:1 করে দেবে। নেক্সট কোশ্চেনটা দেখো,